বিরতির পর ফিরে এলাম আসলে বাংলাদেশে। আপা, জানতে চাচ্ছি যে মানুষের জন্য এই যে রাজনৈতিক স্থিতিশীলতা কতটুকু জরুরি, এইটা জানতে আমি চাই। মনে করি মানুষের জন্য এই যে অর্থনীতিবিদ যা বললেন বা অ্যাস্ট্রোলজার যা বললেন, মানুষের জন্য কোনো প্রেডিকশনই মানে মানে আলটিমেটাম হতে পারে না। কারণ মানুষের ভেতরে যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনা যদি আমরা দেখি তাহলে পরে অনেক সময় আমরা আমাদের অনেক রকম হিসাবও উল্টোপাল্টা হয়ে যেতে পারে। সুতরাং আমাদের অর্থনৈতিক প্রবৃত্তি যে 6 থেকে 7-এ হলো কি না, আমি তো মনে করি 6তে যদি আমরা ধরে রাখতে পারি সেটাও তো কম কথা নয় আমাদের মতো একটি দেশের জন্যে। সুতরাং আমরা সামনে তো অবশ্যই এগোবো। আজকে বছরের প্রথম দিনে আমরা অত বেশি নেগেটিভ কথা বলতে চাই না বা বলবোও না। আমরা আশা করি আমরা বিগত বছরটা যেভাবে আজকে পেপারে যেভাবে দেখলাম যে উচ্ছ্বসিত প্রশংসা কোনো কোনো কাগজে, আমাদের মতো একটি গরিব দেশে সহায়তা ছাড়া আমরা যেভাবে অগ্রসর হচ্ছি সবাইকে নিয়ে, এই 16 কোটি মানুষ, আমি মনে করি যে আমাদের এত মানুষ, এত লোকবল, তাদের এত বুদ্ধি, এত মেধা, এত কর্মক্ষমতা, আমরা অবশ্যই এগিয়ে যাব এবং আমাদের অর্থনীতি যে অবস্থাতে আছে না কেন তাকে টেনে হেঁচড়ে সামনে এগিয়ে নিতে আমরা পারবই। সে ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস আছে। সুতরাং আমি এত সহজে আশাহত হব না, আমি আপা, অঙ্ক এই কষবো বিশ্বাসটা না। কোথা থেকে পাচ্ছেন, মানে কেন এই এত বিশ্বাসটা দৃঢ় মানুষের বিশ্বাস? মনের ভেতর থেকে আসে। এই বিশ্বাসটা মানুষের মনের ভেতর থেকে আসে। আমি যখন রাস্তাঘাটে চলি, আমি রিক্সায় উঠি, আমি সিএনজিতে চড়ি, আমি প্রত্যেকে জিজ্ঞাসা করি কেমন আছেন, ভালো আছি। বলে কি আমার জ্বালাও পোড়াও নেই, আমি খেয়ে পড়ে বাঁচি, আমি অনেক সুখে আছি। আমরা যখন বলি যে সংবিধান সম্মতভাবে এই ইলেকশন হলো না, তার জন্য অনেক মানুষ মন খারাপ, কিন্তু আমি জনগণের ভিতরে দেখি তাদের কোনো মন খারাপ নেই। তারা খেয়ে পড়ে বাঁচছে, তারা ভালোভাবে আছে, তারা কাজকর্ম করতে পারছে, তাদের বাচ্চারা স্কুলে যেতে পারছে, তারা বাড়িতে ফিরতে পারছে, তাদের ওই যে সিএনজির ভেতরে আগুন ছুড়ে দেওয়া নেই, তারা খুশি। তারা তো অত রাজনীতি বোঝে না। আমি মনে করি এই দিকটাও রাজনীতিবিদদের দেখতে হবে। এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মানুষ যদি যে কোনোভাবে যদি সুখে থাকতে পারে, তার ভেতরে যদি এখনও আস্থা ফিরে আসেনি ওইভাবে, কিন্তু ধীরে ধীরে আস্থাও যদি ফিরে আসে, তখন দেখবেন যে আমাদের মনে হয় যে আমাদের সব দিক থেকেই আমরা উন্নতির দিকে অগ্রসর হব এবং হবই। এই ব্যাপারে এখনো আমাদের যে টান লেগেছে, আমরা কিন্তু সম্মুখের দিকে যাচ্ছি। এখন যদি কোনো কনস্পিরেসি না হয় তাহলে এটাই স্বাভাবিক নিয়ম যে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ফাহমিদা আপা, আপনার কাছ থেকে জানতে চাইব, আপা মানুষের উপর যে আস্থাটা রাখছেন, সেই আস্থাটা যদি বিশেষ করে এবং মানুষও যদি এই আস্থাটা রাখে, তাহলে সেটা অর্থনীতির দিক থেকে এটা অনুবাদ কি? হ্যাঁ, উনি খুব যথার্থই বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা বলেছেন। আপনি বাংলাদেশের যে অর্জন এই পর্যন্ত স্বাধীনতার 40, 42, 43 বছর পরে যে প্রবৃদ্ধিটা হয়েছে, বাংলাদেশের প্রবৃদ্ধির দুটো অংশ রয়েছে। একটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, আরেকটা হচ্ছে সামাজিক প্রবৃদ্ধি। এবং বাংলাদেশের এই অর্জনটাকে অনেক অর্থনীতিবিদরা বলছেন ডেভেলপমেন্ট সারপ্রাইজ কিংবা ডেভেলপমেন্ট প্যারাডক্স। অর্থাৎ আমাদের যে প্রতিকূলতাটা সেটা কিন্তু অনেক বেশি। আমাদের জনসংখ্যার যে আকার, সেটাই কিন্তু এই ছোট্ট ভূখণ্ডের মধ্যে এত বিশাল জনসংখ্যা পৃথিবীতে আর নাই বললেই চলে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশও এমন একটা দেশ সেটা কিনা প্রাকৃতিকভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়। ঝড় ঝঞ্ঝা, বন্যা, খরা, এগুলো তো একটা নিত্য সঙ্গী বাংলাদেশের। এবং সাম্প্রতিককালে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপরে আবহাওয়ার প্রভাবটা আরো বেশি ক্ষতিকর প্রভাব পড়ছে। আমরা দেখছি সিডর, সাইক্লোন, এগুলোর প্রভাব রয়েছে। এবং তারপরে তো রাজনৈতিক অস্থিতিশীলতাটা রয়েছেই। আমরা কোনো সময় স্বল্পকালের জন্য কিছুটা স্থিতিশীল অবস্থায় থাকি, কিন্তু আমাদের থেকেই আবার আন্দোলন, সহিংসতা চলে আসে। তো এই সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও আপনি দেখবেন আমরা একটা স্বল্পোন্নত দেশ অর্থাৎ যাদের মাথাপিছু আয় আপনি একটা নির্দিষ্ট ধরেন $1000 কাছাকাছি এরকম, কিন্তু তারপরেও আমাদের যে প্রবৃদ্ধি সেটা কিন্তু অন্যান্য স্বল্পোন্নত দেশ, এমনকি উন্নয়নশীল যে সমস্ত দেশ তাদের চাইতেও বেশি। এবং এখানে কিন্তু মানুষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকারের নীতিমালা তো অবশ্যই রয়েছে, কিন্তু সেই নীতিমালাগুলি সবসময় বাস্তবায়ন করা হয়ে ওঠে না। কিন্তু নানান প্রতিকূল পরিস্থিতির মধ্যেও
বাংলাদেশের মানুষই কিন্তু প্রবৃদ্ধি কিংবা অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে গেছে। আপনি যদি দেখেন অর্থনীতির তিনটা প্রধান গুরুত্বপূর্ণ উৎস প্রবৃদ্ধির, একটা হচ্ছে কৃষি, আরেকটা হচ্ছে আমাদের রপ্তানি তৈরি পোশাক শিল্প, আরেকটা হচ্ছে রেমিটেন্স, যারা বিদেশে কাজ করে তাদের পাঠানো। আমরা কৃষিক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমরা কিন্তু আমাদের আমদানি করলে শতকরা 5% মতো আমাদের প্রয়োজনীয় আমাদের চাল আমদানি করতে হয়। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। আমাদের আউশ আমন প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসলে আমরা কিন্তু বেশ ভালো অবস্থানে রয়েছি। সেটা কারা করছে? বাংলাদেশের কৃষকরা করছে, যাদের কোনো তেমন শিক্ষা নেই। তাদের জ্ঞান, তাদের যে আহরিত জ্ঞান, সেই জ্ঞান দিয়েই কিন্তু তারা চলছে। এখন অনেক প্রযুক্তি আসছে, এখন ডিজিটাইজেশন হচ্ছে, অ্যাক্সেস টু ইনফরমেশন, তথ্য পাচ্ছে, কিন্তু আগে তো সেগুলো ছিল না, তারাই কিন্তু এটা করছে। আবার আমাদের যে রপ্তানির অন্যতম উৎস তৈরি পোশাক শিল্প, সেখানে কারা কাজ করছে? সেখানে বাংলাদেশের মেয়েরা কাজ করছে বেশিরভাগ, শতকরা 80% নারী। তারা কোথা থেকে আসছে? তারা আসছে গ্রাম থেকে, শহরেরও রয়েছে এরা, অর্থাৎ আবারই সেই মানব সম্পদ। আর রেমিটেন্স, আমাদের যে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এত বেশি, আমাদের আমদানি 7 মাসের আমদানির সমপরিমাণের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এত যে বিরাট পরিমাণের রিজার্ভ, সেটারও একটা যে প্রবাসীদের পাঠানো অর্থ, তারাও কিন্তু, এবং বেশিরভাগ প্রবাসীদের অর্থ কোন ধরনের মানুষ থেকে আসে? যারা কিনা লো স্কিল্ড কাজগুলি করে থাকে। আপনার বড় বড় প্রফেশনে যারা আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা ইউরোপ আমেরিকা আছে, তাদের চাইতে যারা কিনা কম শিক্ষিত, সেমি স্কিল্ড, লো স্কিল্ড কাজগুলি মধ্যপ্রাচ্য কিংবা আমাদের মালয়েশিয়া ইত্যাদি দেশে কাজ করছে, তারাই কিন্তু রেমিটেন্সটা পাঠাচ্ছে। অর্থাৎ এই যে তিনটা চাকা শক্ত ভিত্তির উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেগুলো কিন্তু বাংলাদেশের মানুষদেরই অবদান। এবং নানান ধরনের প্রতিকূলতার পরেও রাজনৈতিকভাবে আপনার ধরেন অনেক সময় অস্থিতিশীলতা থাকার পরেও কিন্তু আমরা একটা পর্যায়ে কিন্তু রয়ে যাচ্ছি, একটা পর্যায়ে, এমন না যে আমরা প্রতিকূলতার সরাসরি এফেক্টেড হচ্ছে। মানুষ যখন বিদেশে যাচ্ছে, সে খুব কষ্ট করে যাচ্ছে হরতালের মধ্যে, অর্থাৎ তাদের রেজিলিয়েন্স, কৃষকের কাছে বীজ পৌঁছাচ্ছে না, গার্মেন্টসে সে কিংবা যেটা বললাম যে জলবায়ু পরিবর্তন কিংবা এই যে আবহাওয়া প্রতিকূল পরিস্থিতি, সিডরের পরে তারা সব সময় কিন্তু রাষ্ট্রীয় সহায়তা সবাই পায় না, সবার কাছে পৌঁছায় না ঠিক সময়। রাষ্ট্রের হয়তো সেই সক্ষমতাটাও পুরোপুরি হয়ে ওঠেনি, কারণ আমরা মনে রাখতে হবে যে আমরা একটা স্বল্পোন্নত দেশ, কিন্তু মানুষের যে রেজিলিয়েন্স, মানুষের যে ঘাত প্রতিঘাত সহ্য করার ক্ষমতা, সেটাই কিন্তু বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে গেছে। এবং বাংলাদেশের যে সামাজিক প্রবৃত্তি, এটা একটা কিন্তু বিশ্বের দরবারে একটা উদাহরণ। আমাদের যে মাতৃমৃত্যুর হার কমানো, শিশু মৃত্যুর হার কমিয়েছি আমরা, স্কুলে নারীদের, মেয়ে শিশুদের অংশগ্রহণ বাড়িয়েছি, এই সমস্ত ক্ষেত্রে বাংলাদেশের যে অর্জন, সেজন্য আমরা পুরস্কৃত হয়েছি। কিন্তু পুরস্কারের ব্যাপারটা যদি বাইরেও রাখি, এটা সত্যিকার অর্থেই এই যে সামাজিক অগ্রগতিটা হয়েছে, সেটা আসলে সেটার অবদানটা মানুষকেই দিতে হবে সবচেয়ে বেশি। আমরা একটা বিরতিতে যাব। বিরতিতে এসে মাসুদ ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে এগিয়ে যেতে হলে, বলেছেন যে অনেক প্রতিবন্ধকতা আছে, কিন্তু এগিয়ে যেতে হলে কি করা যায়? যেমন মানুষকে আংটি টাংটি পড়তে দেখি, রাষ্ট্রের কিছু করার আছে কিনা আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে? একটু বিরতিতে যাচ্ছি, ফিরছি।